নিজের রুমে ঢুকেই খাটের উপর বড় একটা ম্যানিলা খাম চোখে পড়ল স্নিগ্ধর। হাতের ব্রিফকেসটা পাশের সোফায় রেখে শার্টের কাফের বোতাম খুলতে খুলতে খামটার কাছে এসে দাঁড়ালো ও। ভুরু জোড়া কুঁচকে খামটা হাতে নিল। এইটা আবার কি? খামটা উল্টে পাল্টে কোনো নাম পেল না লেখা, তাই ভিতরে হাত দিয়ে বের করে আনলো কিছু কাগজ। আর সাথে সাথেই গেল মেজাজটা গরম হয়ে ওর। ভুরু জোড়া হলো একদম সোজা। খামটা সহ কাগজগুলো নিয়ে হনহন করে বের হলো রুম থেকে। মা, মা। তখন রুমের পাশ দিয়েই যাচ্ছিল মিলি, স্নিগ্ধ ছোট বোন। ওকে দেখেই থামিয়ে দিল স্নিগ্ধ। এই মিলু, মা কোথায় রে? মা তো বাসায় নেই ভাইয়া, ছোট চাচার সাথে তোর বোনের বাসায় গেছে। ছোট্ট দম ছেড়ে হাতের কাগজগুলো নাড়িয়ে মিলির দিকে মেলে ধরল। এই খামটা আমার খাটের ওপর কে রেখে গেছে? তুই? মিলি যেন আকাশ থেকে পড়ল। আমি রাখতে যাব কেন? আমাকে কি পাগল কুকুরে কামড়িয়েছে যে তোমার পারমিশন ছাড়া রুমে ঢুকবো? আমারও তো সাহস। এত কথা বলতে বলিনি তোকে মিলু। কথা শুরু করলে থামতে যাস না। শুধু বললেই তো পারিস, যেটা তুই রাখিসনি। বড় ভাইয়ের মেজাজ গরম হওয়া দেখে মিলি চুপ হয়ে যায়, তবে নিজের কৌতূহল দমাতে পারে না। ভাইয়া কি আছে এই কাগজে? একটা ছবিও তো দেখতে পাচ্ছি না, কার ছবি? স্নিগ্ধ সেই একই তেজ নিয়ে মিলির দিকে কথা ছুড়ে দিল। তোর এত জানতে হবে না। নন্দিনী কোথায় রে? ওকে কখন থেকে ফোন দিচ্ছি, ফোনটা ধরছে না। ওকে একটু ডাক দিত। এই বলে স্নিগ্ধ সোজা রুমে চলে গেল। মিলিও ভাইয়ের পেছনে মুখ বাঁকিয়ে চলে গেল নন্দিনীকে খুঁজতে। আকাশটা আজ বেশ পরিষ্কার। কয়েকদিনের টানা বর্ষণের পর আজ যেন সূর্য নতুন আবেশে সজাগ হয়েছে। তাই তো সন্ধ্যা প্রায় হওয়া হওয়া সময়টাতেও আশপাশ কি উজ্জ্বল। কিন্তু এই উজ্জ্বলতার কারণে মেঘ যে একদম সরে গিয়েছে তা কিন্তু না। তারা নিজেদের মতন লুকোচুরি খেলছেই, আর ঠিক সেই খেলাটাকেই ক্যানভাসে বন্দি করতে অনেকক্ষণ ধরেই ব্যস্ত একজন। নন্দিনী ছাদের এক কোণায় ছায়ার নিচে দাঁড়িয়ে আকাশের ছবি আঁকতে এতই ব্যস্ত ছিল যে নিচে কি হচ্ছে তা ওর খবরই ছিল না। সময়ের জ্ঞানও যেন হারিয়ে ফেলেছে ও। অবশ্য এটা ওর স্বভাবের মাঝেই পড়ে। নন্দিনী একটু মন ভোলা প্রকৃতিপ্রেমী। কোনো একটা কাজে মন বসে গেলে আশপাশটা যেন একদম ভুলে যায় ও। তার উপর সেটা যদি হয় ছবি আঁকার ব্যাপার, তাহলে তো আর কথাই নেই। বাকি পৃথিবী তখন ওর কাছে অন্ধকার। তাই এই মুহূর্তে নিচে যে সবাই ওকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে তার থেকেও সম্পূর্ণ অজানা। মিলি, তিতলি আর তিহাম সারা বাড়ি খুঁজেও নন্দিনীর কোনো হদিশ পাচ্ছিল না। কি যাতা বলছিস তিহাম? নন্দিনী হাওয়া নন্দিনী হাওয়ায় মিলিয়ে যাবে কেন? বাইরে গেছে মনে হচ্ছে। জীবনেও না মিলি আপু। স্নিগ্ধ ভাইয়া এখন বাসায় আসবে, আমরা সবাই জানি। এই সময় বের হওয়ার মতো সাহস নন্দিনী আপু করবে না। তিতলির কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ল মিলি। তাহলে কোথায়? এখন একমাত্র ছাদ দেখা বাকি, চল ওখানে আছে কিনা দেখে আসি। তিনজনই দৌড়ে ছাদে উঠল এবং এখানে পেল ওরা নন্দিনীকে। হাঁপ ছেড়ে বাঁচল মিলি। উফ, দি, তুমি এখানে? আর আমরা সারা বাসা খুঁজে অস্থির। ক্যানভাস থেকে মুখ না সরিয়েই হাসল নন্দিনী। কেন? কেমন আকাল পড়েছে যে আমাকে দরকার পড়লো তোদের? আমাদের দরকার পড়েনি, তোমার স্নিগ্ধ ভাইয়ার পড়ছে। নামটা শুনতেই কান খাড়া হয়ে গেল নন্দিনীর। সাথে সাথেই মুখ তুলে তাকালো ও। ভাইয়া চলে এসেছে? হ্যাঁ, তাও আবার অনেকক্ষণ আগেই। কি বলিস? ভাইয়া তো এত তাড়াতাড়ি আসে না। এত তাড়াতাড়ি? দি, তুমি সময় দেখছো? সন্ধ্যা 7টা প্রায় হতে চলল। মোবাইলটা খুলে সময় দেখে নন্দিনী তাজ্জব হয়ে যায়। এতটা সময় চলে গিয়েছে ওর খেয়ালই ছিল না। আকাশের আলো এখন কিছুটা নিভু নিভু, কিন্তু সেটাও মেয়েটা টের পায়নি। আয় হায়, ভাইয়া কলও করেছে 3বার। ফোনটা সাইলেন্ট ছিল, বুঝিনি। নন্দিনীর ভয়ার্থ মুখটা দেখে তিহাম আর তিতলি মিটিমিটি হাসছে, তবে মিলির মুখে হাসি নেই। তুমি তাড়াতাড়ি নিচে যাও, ভাইয়ার মেসেজ দেখলাম।
এমনিতেই গরম, তারপর তুমি সামনে ছিলে না। আজ তোমার সাথে আমাদের সবার খবর আছে। যাও যাও। নন্দিনী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিচে নেমে গেল। এক দৌড়ে স্নিগ্ধর রুমের সামনে যেয়ে দরজা খুলে ভেতরে গেল। এই বাড়িতে এক স্নিগ্ধর মা আর নন্দিনী ছাড়া স্নিগ্ধর রুমে ওর অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। নন্দিনী এই ছাড়টা পেয়েছে শুধু একটাই কারণে, আর তা হলো ওর সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখার স্বভাব আছে। স্নিগ্ধ অসম্ভব বদরাগী হওয়ার সাথে সাথে একটু শুচিবাই স্বভাবের ছেলে। ওর কোনো কিছু এদিক ওদিক রাখা ভালো লাগে না। অগোছালো কিছু দেখলেই ওর পায়ের রক্ত মাথায় ওঠে, কিন্তু জীবনের এত ব্যস্ততার মাঝে নিজের জিনিস গুছিয়ে রাখার সময় ওর নেই। তাই সেই কাজটা নন্দিনীর হাতেই সঁপে দিয়েছে ও। আর গত 5-6 বছর ধরে এই দায়িত্ব নন্দিনী স্বতঃস্ফূর্তভাবে পালন করে আসছে। রুমে ঢুকেই স্নিগ্ধকে দেখতে পেল না নন্দিনী, তবে ওয়াশরুমের ঝর্ণার আওয়াজে বুঝতে পারল স্নিগ্ধ কোথায়। আর দেরি না করে আগে রুম থেকে বের হয়ে সাবিনাকে ডাকলো নন্দিনী। এই সাবিনা, ভাইয়া এসেছে, কফিটা নিয়ে আয়। আবার রুমে আসলো নন্দিনী। সোফায় রাখা ব্রিফকেস আর কোট নিয়ে নিজ নিজ জায়গায় রেখে দিল। টাইটাও ভাঁজ করে ঢুকিয়ে রাখলো ড্রয়ারে। স্নিগ্ধর শার্ট আর প্যান্টটা নিতে নিতেই সাবিনা কফি নিয়ে এসে দরজায় নক করলো। ও আচ্ছা, দাঁড়া। নন্দিনী কফিটা হাতে নিয়ে কাপড়গুলো সাবিনার হাতে দিল। এইগুলো ভাইয়ার কাপড়, বুঝিস কিন্তু। শার্টটা নিজে হাতে ধুবি আর প্যান্টটা ওয়াশিং মেশিনে দিবি। তবে দেখিস কোনো রং যেন না লাগে। সাবিনা আস্তে করে হেসে বলে। সাবিনার কথাই হেসে দেয় নন্দিনী। মেয়েটা আজ অনেক বছর এই বাসায়, ওদের কাছাকাছি বয়সের, খুব হাসি খুশি, অনেক চেষ্টা করে শুদ্ধ করে কথা বলতে, তাই এখন ওর কথার টানের মিশ্রণ ঘটে। নন্দিনী কফি নিয়ে ভিতরে আসতেই শুনতে পাই ওয়াশরুমের দরজা খোলার শব্দ। মুহূর্তে একটু ভয় পেয়ে যায় ও। আজ না জানি কয়টা বকা কপালে আছে ওর। কফি তার টেবিলে রাখতে রাখতে স্নিগ্ধ বের হয়ে আসে। নন্দিনী ওর দিকে না তাকিয়ে বুঝতে পারছে স্নিগ্ধ ওকেই দেখছে। কোথায় ছিলে? বাবা, ভাইয়া ছাদে। এমন তোতলাচ্ছিস কেন? ভালোভাবে বলতে পারিস না? আর এই সন্ধ্যাবেলা ছাদে কেন? ছবি আঁকছিলাম, আজ বিকেলটা বেশ সুন্দর ছিল তো, তাই আকাশের ছবি আঁকছিলাম। মোবাইলটা কেন ধরিসনি? কি কিছু জিজ্ঞেস করছি আমি। সাইলেন্ট করা ছিল, ভুলে টিপ পড়ে গিয়েছিল, খেয়াল করি নাই। কোমরে হাত দিয়ে ধমক দিল স্নিগ্ধ। তোর মাথা কোথায় থাকে বলতো নন্দিনী? ফোন সাইলেন্ট হয়ে যায় এটাও খেয়াল থাকে না তোর? সময়ের নিশ্চয়ই খেয়াল ছিল না। আর আমি যে এসেছি এটাও বোধহয় খেয়াল করিসনি, তাই না? নন্দিনী বুঝতে পারছে স্নিগ্ধ বেশ রেগে গেছে। আসলে তো ওরই দোষ। স্নিগ্ধ অফিস থেকে আসলেই আগে নন্দিনীকে খোঁজে, এটা তো ওর ভালো করেই জানা। তারপর ওই ভুলটা হলো কি করে আজ, তাই ও বুঝে পায় না নন্দিনী। সব ওই আকাশের দোষ। এত সুন্দর পরিবেশ হওয়ার আজ কি দরকার ছিল? ধুর, মেজাজটাই গেল খারাপ হয়ে। স্নিগ্ধ চুপচাপ নন্দিনীর দিকে চেয়েছিল। মেয়েটা মনে হয় ভয় পেয়েছে, তার উপর মনটাও খারাপ হয়ে গেছে। এতটা চিৎকার করা উচিত হয়নি বোধ হয়, তাই নিজের গলা নরম করে স্নিগ্ধ। আমার নীল সাদা স্ট্র্যাপটা যেটা পাচ্ছি না, ওটা একটু খুঁজে দে। নন্দিনী কোনো কথা না বলে কাবার্ডের 2 নাম্বার ড্রয়ারটা খুলে কয়েকটা ট্রাউজারের নিচ থেকে একটা বের করলো, করে বিছানায় রেখে জিজ্ঞেস করলো। ভাইয়া আর কিছু? স্নিগ্ধ ততক্ষণে নিজের চুল আঁচড়াতে লেগে গেছে। না, আর কিছু লাগবে না। তোমার টুপিটা কাভার্ডের উপরে ডয়ারে রাখা, বের করে দিব না নিয়ে নেবে? নিজের মাঝেই হেসে দিল স্নিগ্ধ, তবে মুখে সেই হাসি আনলো না। এই মেয়েটা ওর প্রতিটা ধাপ বুঝে গেছে। এই ট্রাউজারটা যে ও নামাজ পড়ার জন্যই বের করতে বলেছে তা নন্দিনী জানে। বের করে দিয়ে যা। নন্দিনী সেটাও বের করে রেখে বলল। ভাই আমি গেলাম। নন্দিনী, নামাজ পড়ে আবার আসিস তো, কথা আছে। হুম। নিজের রুমে ফিরতে ফিরতে নন্দিনীর মাগরিবের আজান শুনতে পেল। অজু করে নামাজ পড়ে নিল ও। সেটা শেষ করে স্নিগ্ধ রুমের জন্য যেই না বের হবে, তখনই ওর ফোনে কল আসলো ওর বান্ধবী সাইবার। সাইবার নন্দিনীর কলেজ জীবনের দোস্ত।
একই ভার্সিটিতেও পড়ে তারা, তাও আবার একই ডিপার্টমেন্টে। তাই বন্ধুত্বটা বেশ গভীর। হেসে ফোনটা ধরতেই সেই চিরচারিত মিষ্টি আওয়াজটা কানে বাজলো নন্দিনীর। নামাজ পড়ে ফেলেছিস তো? ওহ, হাসে নন্দিনী। হুম, মাত্র উঠলাম আর তোর কল এসে হাজির। হো। ও করছিস কেন? আমার নামাজ তো শেষ। বল কিসের জন্য ফোন দিলি? কি করছিস? মানে এখন কি করবি? এখন তেমন কিছু না, ফ্রি আছি। ও হ্যাঁ, স্নিগ্ধ ভাইয়া ডেকেছে, তার রুমে যেতে হবে। হ্যাঁ, এই নামটা আমার সামনে নিস না রে নন্দী, দিলে বড় আঘাত লাগে। সাইবার নাটকীয়ভাবে অট্টহাসিতে ফেটে পড়ে নন্দিনীর চেহারা। আচ্ছা সাইবা, ভাইয়াকে তুই সেই কবে থেকে পছন্দ করিস? তাহলে তুই সেটা তাকে বলিস না কেন? অকালে আমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখার ইচ্ছে নাকি তোর, বান্ধবী? ভাইয়াকে যে আমি বলবো আমার পছন্দের কথা, তোর কি মনে হয় এরপর আমি বেঁচে ফিরে আসতে পারবো? ভাইয়া জোরে গালে একটা চর বসিয়ে দিলে আমি সেখানেই শেষ। তাই এই জীবদ্দশায় এইটা সম্ভব না। নন্দিনী তো হাসছেই। তাহলে কি সারা জীবন এই চুপি চুপি ভালোবাসা নিয়েই থাকবি? জানি না কি হবে, তবে আমি ভাইয়াকে কখনোই কিছু বলবো না, এটা কনফার্ম। ও, তাহলে এর মাঝে অন্য কেউ যদি ভাইয়ের জীবনে চলে আসে তখন? সেটা তো এখনো ভাবিনি দোস্ত। তবে ভাইয়ার পাশে সেই মানুষটা যদি যোগ্যতায় আমার থেকে বেশি হয় তাহলে হয়তো আমি কনসিডার করব। দেখ, তোর আসলে ভাইয়ার প্রতি কোনো পছন্দ টছন্দ নেই সাইবা। তোরটা হলো স্রেফ কাজ আর কিছুই না। আসলে পছন্দ করলে তুই কখনো অন্য কাউকে ভাইয়ার পাশে সহ্যই করতে পারতি না। হতে পারে, তবে রে এটা সত্যি তোদের স্নিগ্ধ ভাইয়া কিন্তু একেবারেই একটা হট কেক। দেখতেও হট, আবার ব্যবহারও হট। যে রাগী রে বাবা। শোন সাইবা, ভাইয়া এত রাগি না। আর মুখ খুলিস না নন্দিনী, ভাইয়াকে দেখলি গা কাঁপুনি দেয়। আর ভাইয়া রাগি না, সব চাইতে বেশি তো তুই ঝাড়ি খাস ভাইয়ার, তারপরও এইটা বলিস। ততক্ষণে নন্দিনীর হুঁশ হয়। তড়াক করে খাট থেকে উঠে দাঁড়ায় ও। ঝাড়ি তো আরেকটা খাওয়ার সময় এসে গেছে রে সাইবা। ভাইয়া নামাজের পর ডেকেছিল, এখন তো দেরি হয়ে গেছে। আমি রাখি, পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, যা দোস্ত। ইতিমধ্যে নামাজের পরে 10 মিনিট পার হয়ে গেছে যখন নন্দিনী আবার আসলো স্নিগ্ধর ঘরে। স্নিগ্ধ তখন টেবিলে বসে ল্যাপটপের কাজ করছে। ভাইয়া, হুম। কিসের জন্য ডাকলা? বললা কি যেন কথা আছে। স্নিগ্ধ সুইভিং চেয়ারটা ঘুরিয়ে সেই খামটা হাতে নিল। এই খামটা আমার খাটে কে রেখেছে? নন্দিনী খামটা দেখেই চিনতে পারলো। ও হ্যাঁ, আমি তো আনলাম। তোকে কে দিয়েছে এই খামটা? স্নিগ্ধ একটু শান্ত হলো। যা ভেবেছিল তাই, ওর মায়েরই কাজ এটা। নন্দিনীর দিকে তাকালো ও। তুই জানিস এটাতে কি আছে? না ভাইয়া, মামনি আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। হুম। নন্দিনীর একটু কৌতূহল বাড়লো। কি আছে এতে ভাইয়া? স্নিগ্ধ ইতিমধ্যেই আবার টেবিলের দিকে ঘুরে গিয়েছে। মনিটরে চোখ রেখে স্বাভাবিক সুরে বলল ও। তোর যখন এতটাই কৌতূহল, তাহলে করে কেন দেখলি না যে ভেতরে কি আছে? নন্দিনী চুপ মেরে গেল প্রথমে, তারপর আস্তে ধীরে বলল। নন্দিনীর এমন কথায় এবার চেয়ার ঘোরালো না স্নিগ্ধ, তবে নিচে আধা ঘুরে বিস্ময়ের সাথে তাকালো নন্দিনীর দিকে। তুই তো আমার সব জিনিসই হাত দিস, তখন বকি যে এখন বকতাম? স্নিগ্ধর বকাতেও নন্দিনীর হাসি পেল। ও জানে যে স্নিগ্ধ ওকে এই মুহূর্তে বকা দিচ্ছে না, তাই আবদারের সুর তুলে স্নিগ্ধকে ডাকলো ও। ভাইয়া বলো না কি আছে ভিতরে। যখন আগে দেখিসনি তার এখন আর দেখতে হবে না। তোর এই ব্যাপারে জানার সময়সীমা শেষ। এখন যা, আমার কাজ আছে। স্নিগ্ধর দাপট শুনে নন্দিনীর মুখটা এইটুকু হয়ে গেল। মুখটা কালো করে বের হতে গেলেই স্নিগ্ধ আবার ডাক দেয়। নন্দিনী শোন। ফিরে তাকায় নন্দিনী। বলো। আমার ব্রিফকেসটা খোল।
আলমারি থেকে ব্রিফকেসটা নিয়ে আসে নন্দিনী। ভুরুজোড়া কুঁচকে ডালাটা উপরে উঠায়, তবে উঠানোর সাথে সাথেই মুখটা উজ্জ্বল হয়ে ওঠে ওর। ভাইয়া, খুশিতে নন্দিনীর ঠোঁটে হাসি ধরছে না। হাতের মাঝে 3 জোড়া পায়েল নিয়ে স্নিগ্ধর একেবারে সামনে যেয়ে দাঁড়ালো। স্নিগ্ধিও তখন মুচকি হাসছে। তোর মিলু আর তিতলির জন্য এনেছি, দেখ তো পছন্দ হয় কি না। পছন্দ মানে ভীষণ পছন্দ হয়েছে আমার। ওদেরও হবে। তাহলে যা, ওদেরকে দে, আর নিজেও পড়ে নিস, ওকে? নন্দিনী ততক্ষণে ব্রিফকেসটা ঠিক জায়গায় রেখে দরজা পর্যন্ত চলে গিয়েছে। থ্যাঙ্কস এ লট ভাইয়া। নন্দিনীর মুখে হাসিটা দেখে এবার মন খুলে হাসলো স্নিগ্ধ। পাগলি একটা। কিছুক্ষণ পরে স্নিগ্ধর মা বাসায় ফিরে নিজের ছেলের রুমে গেলেন। বাবা ব্যস্ত? না মা, আসো, এই অফিসের কিছু কাজ গোছাচ্ছিলাম। মিসেস নাগমা যে সোফায় বসলেন। মিলি বলল তুই নাকি আমাকে খুঁজছিলি। হ্যাঁ মা, এইটা কি? খামটা দেখে একদম স্বাভাবিক থাকলেন মিসেস নাগমা। কি আবার, তোর জন্য একটা বায়োডাটা এসেছে, এটা তাই। স্নিগ্ধ এতক্ষণ টেবিলে বসে কথা বলছিল। মায়ের কথায় গলাটা একটু কঠোর হলো ওর। মা, আমি কতবার বলেছি এখন আমি বিয়ে করব না, তারপরেও তুমি আমার পেছন লেগে আছো। এ নিয়ে কটা 7-8টা প্রপোজাল তো এসেছি, তাই না? আমি সবগুলো মানা করার পরও তুমি দমে যাওনি, তাই না? ছেলের কঠোরতার সাথে তাল মেলালেন মিসেস নাগমাও। আজব কথা, দমে যাব কেন? আমার ছেলের বিয়ে আমি দিব না? তুই সত্যি করে বল তো স্নিগ্ধ, তুই কি বিয়ে করবি না? কে বলেছে আমি বিয়ে করব না? করব, কিন্তু সঠিক সময় করব। আর তোর সঠিক সময়টা কখন? বুড়ো বয়সে? এখনই তো তুই 30 পার করে গিয়েছিস। আর আর কখন আসবে তোর সঠিক সময়? মায়ের কথা বলার ধরনে হেসে দিল স্নিগ্ধ। চেয়ার থেকে উঠে এসে মায়ের পাশে বসলো। মিসেস নাগমা বলেই যাচ্ছেন। কি সমস্যা এই মেয়ের মাঝে? হ্যাঁ, দেখতে শুনতে ভালো, কোয়ালিফাইড, পরিবার ভালো, আর কি লাগে? স্নিগ্ধ তখনও হাসছে। মা, এই পর্যন্ত যতগুলো মেয়ে দেখিয়েছ সবগুলো তো ওই একই ক্যাটাগরির, এ আর ব্যতিক্রম কিসে? নাগমা ঠিকই বুঝতে পারছেন যে ছেলে তার সাথে মশকরি করছে। কপট রাগ নিয়ে বললেন তিনি। আমার বলা কোনো মেয়েকেই তো তোর পছন্দ হয় না, সবই তোর কাছে এক। হুম। স্নিগ্ধ আবারও হাসতে লাগলো। মা, তুমিও না পারো। এবার ছেলের সাথে হাসিতে নাগমাও তাল মেলালেন। বাবা, তোর বিয়েটা আসলে আমি তাড়াতাড়ি দিতে চাই রে। এই মেয়েদের মাঝে তোর পছন্দ হয় না, তাহলে বাদ দে। আমার প্রথম পছন্দটাই তাহলে হ্যাঁ বলে দে না বাবা। মায়ের কথা বুঝেও না বোঝার ভান করে স্নিগ্ধ। কোন পছন্দ মা? আমাদের নন্দিনী। স্নিগ্ধ চুপ হয়ে যায়। নাগমা ছেলের হাত ধরেন। নন্দিনীকে আমার খুব ভালো লাগে রে বাবা। আমার চোখের সামনে মেয়েটা বড় হয়েছে, ওর ভালো খারাপ সবই আমাদের জানা। এত লক্ষ্মী একটা মেয়ে আমাদের ঘরের বউ হয়ে আসলে কত সুন্দর হয়, তাই না? মা, নন্দিনী এখনো ছোট। এবার বিরক্তি ঝরেন নাগমা। কি ছোট ছোট লাগিয়েছিস স্নিগ্ধ? যখনই ওর কথা বলি তখনই এই এক টেপ রেকর্ডার বাজাস তুই। ছোট ছোট মেয়ে কি তোর থেকে বড় লাগবে নাকি? মেয়ে তো ছোটই ভালো। আর নন্দিনী ছোট কোথায়, এবার 22-এ পড়লো, আর 3 সেমিস্টার পরে অনার্স পাস করে ফেলবে। ও ছোট হলো কোথা থেকে? কিছুদিনের মাঝেই ওর জন্য সম্বন্ধ আসা শুরু করবে, তখন। স্নিগ্ধ তখনই মাকে থামিয়ে দিল। আচ্ছা মা, কথা বলতে এসেছিলে আমার বিয়ে নিয়ে, এখন নন্দিনীর সম্বন্ধ নিয়ে ব্যস্ত করলে কেন? যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমাকে এই বছরে দাও, প্রমোশনের ঝামেলাটা শেষ হোক, তারপর যেই মেয়েকে তোমার পছন্দ তার সাথেই তুমি আমার বিয়ে করে দিও। আমি একটু মানা করব না। এখন যাও তো, আমি একটু ব্যস্ত আছি। কিন্তু নন্দী। মা, এসব নিয়ে আমরা পরে কথা বলবো, এখন যাও না, খাবার লাগাও, আমার ভীষণ খিদে পেয়েছে। নাগমা কিছুটা মনক্ষুণ্ণ হয়ে ছেলের রুম প্রস্থান করলেন। পায়েল হাতে হুড়মুড় করে নিজের রুমে ঢুকলো নন্দিনী। এই সময়টায়
ওর রুমেই কাজিনদের আড্ডা চলে, তাই ও জানে সবাই এখানেই থাকবে। মিলি নন্দিনীর আসার ভাব দেখে কৌতূহলী দৃষ্টিতে প্রশ্ন করলো। কি হয়েছে দি, তুমি এত খুশি কেন? নন্দিনী উত্তর না দিয়ে পায়েলগুলো হাতের উপর বিছিয়ে হাস্যোজ্জ্বল স্বরে বলল। দেখ ভাইয়া আমাদের জন্য কি এনেছে। মিলিয়া তিতলি তো পায়েল দেখে খুশিতে আত্মহারা। ওয়াও দি, কি সুন্দর পায়েলগুলো। ভাইয়া এনেছে সত্যি? নন্দিনীর খুব ভালো লাগছিল বোনদের খুশি দেখে। হ্যাঁ ভাইয়া এনেছে, আমাকে ডাক দিয়ে এগুলো দিয়ে বললো তোদেরকে দিতে। ওয়াও আপু, কিন্তু হঠাৎ ভাইয়া আমাদের জন্য পায়েল আনলো কেন? তিতলির এই প্রশ্নে নন্দিনী আর মিলি দুজনেই একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। তাই তো, ভাইয়া হঠাৎ পায়েল আনলো কেন দি? তুমি আনতে বলেছিলে নাকি? নন্দিনী অবাক হলো মিলির প্রশ্নে। খেয়ে দিয়ে আমার কাজ নেই, ভাইয়াকে বলবো পায়েল কিনতে। তোর মাথা নষ্ট হয়ে গেছে রে মিলি। তাও তো কথা। আসলে আমি এবার ভাবলাম ভাইয়া তোমার আবদার কখনোই ফেলে না, তাই হয়তো তুমি বলতে মনে নেই। পরশুই তো তুমি বলেছিলে তোমার খুব পায়েল পরার শখ জেগেছে। তা তো আমি বলেছিলাম ঠিকই, কিন্তু তাই বলে কি এই আবদার যে ভাইয়াকে করবো নাকি? পাগল হয়েছিস তুই? আর কি বললি, ভাইয়া আমার আবদার কখনো ফেলে না। সেটা কেন ফেলে না জানিস? কারণ আমি তোদের মতন তার ঘাড়ে উঠে আবদারের ভান্ডার খুলে বসি না। দুই একটা প্রয়োজন ব্যতীত কোনো কিছুই আমি চাই না ভাইয়ার কাছে। তাই ভাইয়া আমার কথা শোনে, নয়তো তোদের মতন মিনিটে মিনিটে তার কাছে ধর্ণা ধরলে আমাকেও উনি পাত্তা দিতেন না। নন্দিনীর কথায় মিলি আর তিতলির মুখটা কালো হয়ে গেলেও ওরা জানে যে কথাটা সত্যি। নন্দিনীর মতন এত অল্প চাহিদা করা মেয়ে আসলেই খুব কম আছে আজকের সমাজে। ওকে সন্তুষ্ট করা খুবই সহজ, কারণ ওর চাওয়া পাওয়ার মাত্রা নেই বললেই চলে। ওর অনেকগুলো ভালো স্বভাবের মাঝে এইটাও বাসার বাকিদের মনটা জিতে নিতে সক্ষম হয় সব সময়ে। নন্দিনী বাকিদের হাতে অন্য পায়েলগুলো দিয়ে নিজেরটা তাড়াতাড়ি পরে নিল। কেন যেন ওর খুব মন চাচ্ছিল যে স্নিগ্ধকে গিয়েও দেখিয়ে আসুক, কিন্তু লজ্জায় আর পা বাড়ায়নিও। কি বলে দেখাবে? ভাইয়া দেখো তো কেমন লাগছে, এই বলে ধ্যান। এতটা নির্লজ্জ নন্দিনী না। এসব সাত পাঁচ চিন্তা করতে করতে মিলের আওয়াজ কানে আসলো ওর। চলো দি, ভাইয়াকে পায়েল দেখিয়ে আসি। কেন? সাথে সাথেই নন্দিনীর চোখ বড় হয়ে গেল। না না, আমি যাবো না, আমার কেন? লজ্জা লাগে। ধু। আরে এখানে লজ্জার কি হলো, চলো না। না না তোরা যা, আমি। মিলি তো অবাক। নন্দিনী কথা শেষ করতে পারল না। ওর মা মিসেস আয়েশা রুমে প্রবেশ করলেন। কি রে, পড়াশোনা বাদ দিয়ে সবার আড্ডা দেওয়া হচ্ছে তাই না? তিতলি, কালকে না তোর কেমিস্ট্রি পরীক্ষা? হ্যাঁ মা, আমি তো কখন পড়ে ফেলছি। তাই না? আমি ধরবো তো পড়া, তখন দেখবো কতটুকু পারিস। এখন চল, তোরা সবাই নিচে, ডিনার রেডি। এটা বলেই আয়েশা চলে গেলেন। তার ঠিক কিছুক্ষণ পরেই মেয়েরা রুম থেকে বের হলো। তবে কিছু দূর আসতেই নন্দিনীর খেয়াল হলো ও ফোন হাতে নিয়েই চলে এসেছে, চার্জ খুবই কম। এই মিলি তিতলি তোরা নাম, আমি আসছি। এই বলে নন্দিনীর রুমে চলে গেল ফোনটা চার্জে দিতে। স্নিগ্ধ নিজের কাজ কিছুটা গুছিয়ে ফেলেছে, বাকিটা ডিনারের পর করবে বলে ল্যাপটপটা পাশে রেখে ও রুম থেকে বের হলো। হঠাৎ নূপুরের মিষ্টি একটা সুর এসে লাগলো ওর কানে। থমকে যে ডানে তাকালো স্নিগ্ধ। নন্দিনীকে কিছুটা তাড়াতাড়ি হেঁটে আসতে দেখলো ও। ওর তাড়াতাড়ি হাঁটার ছন্দেই পায়ে পড়া পায়েলটা একটা মধুর ধ্বনি রচনা করছে। মন ভরে দৃশ্যটা দেখছিল স্নিগ্ধ। নন্দিনীর পায়ে নূপুর জোড়াটা ওর চোখে লেগে গিয়েছে। মেয়েটাকে এত মানিয়েছে যা বলার বাইরে। নিজের অজান্তেই ঠোঁটে হাসি এসে গিয়েছে স্নিগ্ধর। চোখের পলকও মনে হয় ফেলতে ভুলে গিয়েছে ও। ভাইয়া। নন্দিনীর আওয়াজে ওর ধ্যান থেকে বের হয়ে আসলো স্নিগ্ধ। সোজা হয়ে দাঁড়িয়ে নিজের স্বভাবসুলভ গাম্ভীর্য টেনে আনলো চেহারায়। দেখলো নন্দিনী অবাক চোখে ওর দিকে তাকিয়ে হাসছে। কি হয়েছে ভাইয়া, কই তাকিয়েছিলে? কোথাও না, চল খাবো। এই বলে স্নিগ্ধ উল্টো ঘুরে হাঁটা দিল নিচে। ওর পিছন পিছন আসলো নন্দিনী। খাবার টেবিলে পরিবারের সবাই বসেছে। স্নিগ্ধরা একটা যৌথ পরিবারের বাসিন্দা। স্নিগ্ধর বাবা নওশাদ আহমেদরা 3 ভাই 2 বোন। নওশাদ সাহেব সবার বড়। উনি আর তার সবচেয়ে ছোট ভাই ইনশাদ নিজেদের পরিবার নিয়ে একসাথে থাকেন তাদের পৈতৃক বাড়িতে।
রেশাদ তাদের মেজ ভাই আর এক বোন তারিন পরিবারসহ থাকে অস্ট্রেলিয়ায়। আরেক বোন তাজিন থাকে এই বাসা থেকে কিছুটা দূরেই। নওশাদ সাহেবের 2 ছেলে 1 মেয়ে, স্নিগ্ধ, মিলি আর তিহাম। আর ইনশাদ সাহেবের 3 মেয়ে, তনিমা, নন্দিনী আর তিতলি। তনিমার বিয়ে হয়ে গেছে গত বছর, ছেলে ডাক্তার, ভালো পরিবার। খাবার টেবিলে বসেই নওশাদ আহমেদ স্নিগ্ধকে জিজ্ঞেস করলেন,